ভারতে ব্রিটিশরা কিভাবে নিজেদের ক্ষমতা বাড়িয়েছিল সেই ইতিহাসে লর্ড ওয়েলেসলির নামটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ভাবুন, মাত্র ৭ বছরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাগ্য এমনভাবে ঘুরিয়ে দিয়েছিলেন যা হয়তো তার আগে কেউ ভাবতেও পারেনি। তো চলুন আজ আমরা গেনাও দেখব কিভাবে একজন গভর্নর জেনারেল একটা সাধারণ ব্যবসায়ী সংস্থাকে একটা বিশাল সাম্রাজ্যে পরিণত করে ফেললেন। শুরুতেই ঐতিহাসিক পার্সিবল স্পিয়ারের এই কথাটা একটু দেখা যাক। ভাবুন, শুধু এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় ওয়েলেসলি ঠিক কতটা প্রভাবশালী ছিলেন। তিনি শুধু একজন গভর্নর জেনারেল ছিলেন না, তিনি ছিলেন একজন পাকা সাম্রাজ্য নির্মাতা, যার নেওয়া পদক্ষেপগুলো ভারতের রাজনৈতিক মানচিত্রটাকেই পুরোপুরি বদলে দিয়েছিল। ওয়েলসলি যখন ভারতে পা রাখলেন তখন পরিস্থিতি কিন্তু মোটেই ভালো ছিল না। বলা যায় বেশ টালমাটাল একটা অবস্থা। চারদিক থেকে বিপদ এমনভাবে আসছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অস্তিত্বই তখন প্রশ্নের মুখে। মানে বিপদটা আসছিল চারদিক থেকে। একদিকে মহীশ্বরের টিপু সুলতান ফরাসিদের সাথে জোট বেঁধে তৈরি হচ্ছেন প্রতিশোধ নেওয়ার জন্য। অন্যদিকে আফগানিস্তান থেকে জামান শাহ আর মিশর থেকে নেপোলিয়ন দুজনই ভারত আক্রমণের প্ল্যান করছেন। এমনকি ব্রিটিশদের একসময়ের বন্ধু হায়দ্রাবাদের নিজামও তখন ফরাসিদের দিকে ঝুঁকে পড়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি ছিল সাংঘাতিক। আর ঠিক এই রকম একটা পরিস্থিতিতেই এন্ট্রি নিলেন ওয়েলেসলি। তিনি ছিলেন মনে প্রাণে একজন সাম্রাজ্যবাদী, আর তার লক্ষ্য ছিল একেবারে পরিষ্কার: ভারতে ব্রিটিশ শক্তিকে সবার ওপরে নিয়ে যাওয়া। আর এই কাজটা করার জন্য তিনি একটা দারুণ পরিকল্পনা নিয়ে এসেছিলেন। ওয়েলেসলির এই নীতির পেছনে আসলে ৩টে বড় কারণ কাজ করছিল। প্রথমত, সেই সময়ের ইউরোপীয় ধারণা যে ব্রিটিশ শাসন আর সভ্যতা ভারতীয়দের জন্য ভালো। দ্বিতীয়ত, ইংল্যান্ডে তখন শিল্পবিপ্লব চলছে, যার জন্য ভারতের বিশাল বাজার আর কাঁচামালটা খুব দরকার ছিল। আর সবশেষে ছিল একটা কৌশলগত লক্ষ্য: ভারত থেকে ফরাসিদের প্রভাব পুরোপুরি মুছে ফেলা। তো এই লক্ষ্যগুলো পূরণ করার জন্য তিনি মূলত ৩টে রাস্তা ধরেছিলেন। কিছু রাজ্য সরাসরি যুদ্ধের মাধ্যমে দখল করা হয়, কিছু ক্ষেত্রে আবার ছলনা আর কূটনীতির আশ্রয় নেওয়া হয়, আর তার সবচেয়ে বড় হাতিয়ার ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। চলুন এই ৩টে কৌশল নিয়েই একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। চলুন প্রথমে দেখি ওয়েলসলি যুদ্ধ আর কূটনীতির খেলাটা কিভাবে খেলেছিলেন। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে প্রয়োজনে তিনি যেমন একজন দুর্ধর্ষ যোদ্ধা হতে পারেন, তেমনি আবার একজন ধূর্ত কূটনীতিকও হতে পারেন। ওয়েলেসলির ১ নম্বর টার্গেট ছিলেন মহীশূরের টিপু সুলতান। ১৭৯৯ সালে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে ব্রিটিশ বাহিনী সোজা টিপুর রাজধানী শ্রীরঙ্গপত্তমে হামলা করে। সেই যুদ্ধেই টিপু সুলতান পরাজিত হন এবং মারা যান। আর এর সাথে সাথেই ভারতে ব্রিটিশদের সামনে সবচেয়ে বড় বাধাটা সরে যায়। কিন্তু ওয়েলেসলি শুধু যুদ্ধ করেই থামেননি, কূটনীতির চালেও তিনি ছিলেন ওস্তাদ। যেমন ধরুন, তাঞ্জোরে সিংহাসন নিয়ে গণ্ডগোলকে কাজে লাগানো, সুরাটে নবাব মারা যাওয়ার সুযোগ নেওয়া, কিংবা কর্ণাটকের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটা অভিযোগ তুলে একের পর এক রাজ্য তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। এটা পরিষ্কারভাবে দেখায় যে যুদ্ধ ছাড়াও কূটনীতি কতটা ভয়ঙ্কর একটা অস্ত্র হতে পারে। কিন্তু ওয়েলসলির তুনের সবচেয়ে মারাত্মক অস্ত্রটা এখনও বাকি আছে, আর সেটা হল অধীনতামূলক মিত্রতা নীতি। এটা কিন্তু কোনো সাধারণ চুক্তি ছিল না, এটা ছিল একটা সুচতুরভাবে পাতা ফাঁদ। সোজা কথায় ব্রিটিশরা বলতো, আমরা তোমাদের সব বিপদ থেকে বাঁচাব, কিন্তু এই সুরক্ষার জন্য একটা অমুক দাম চোকাতে হতো। রাজ্যগুলোকে তাদের স্বাধীনতা আর সার্বভৌমত্ব ব্রিটিশদের হাতে তুলে দিতে হতো। শর্তগুলো শুনলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ব্রিটিশ সৈন্য রাজ্যে থাকবে, কিন্তু তার পুরো খরচ দেবে সে রাজ্য। রাজ্যের আর নিজস্ব কোনো বিদেশ নীতি থাকবে না। দরবারে একজন ব্রিটিশ অফিসার থাকবেন, যিনি আসলে রাজার সব কাজের ওপর নজর রাখবেন, আর ব্রিটিশ ছাড়া অন্য কোনো ইউরোপীয় সেই রাজ্যে থাকতে পারবে না। আর এর ফল একেবারে ভয়াবহ। হায়দ্রাবাদ হোক বা অযোধ্যা, যে রাজ্যই এই চুক্তিতে সই করেছে তারাই কার্যত নিজেদের স্বাধীনতা হারিয়েছে। ব্রিটিশ সেনার খরচ দিতে গিয়ে রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে, আর নিজেদের সেনাবাহিনী না থাকায় তারা পুরোপুরি ব্রিটিশদের দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। মানে সোজা কথায়, সুরক্ষার নামে এটা আসলে ছিল পরাধীনতার একটা দলিল। তো সব মিলিয়ে ওয়েলেসলির এই ৭ বছরের শেষে ছবিটা ঠিক কী দাঁড়ালো? তিনি আসার আগে ব্রিটিশদের যে অবস্থান ছিল, যাওয়ার সময় তিনি যা রেখে গেলেন তা ছিল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। এই একটা কথাই হয়তো পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওয়েলেসলির আগে ব্রিটিশরা ছিল ভারতে অনেকগুলো শক্তির মধ্যে একটা শক্তি, কিন্তু ওয়েলেসলির পর তারা ভারতের সাম্রাজ্যে পরিণত হল, মানে এই উপমহাদেশের প্রধান এবং একমাত্র নিয়ন্ত্রক শক্তি। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রইল: ব্রিটিশদের দেওয়া এই সুরক্ষার প্রতিশ্রুতি কি সত্যি ভারতীয় রাজ্যগুলোর ভালোর জন্য ছিল,
নাকি এটা ছিল নিছকই ক্ষমতা দখলের একটা অনেক চালাক উপায়?